আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2রা মার্চ নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিষয়ে আর কি তথ্য রয়েছে? এটিএম আজহারের রিভিউ শুনানির বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন। চৈতি, প্রথমে যদি বলতে চাই যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 27 নভেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েতুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালাস দিয়ে রায় দিয়েছিলেন। 7 বছরের দণ্ড যেটি সেটি থেকে খালাস পান বেগম খালেদা জিয়া এবং এরপরই 16 ফেব্রুয়ারি এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে এবং সেটিরই আজকে শুনানি হয়েছে। এর আগেও এটি কার্যতালিকায় ছিল এবং আজকেও কার্যতালিকায় থাকার পর এটিতে আসলে কোনো শুনানি হয়নি এবং আসলে আজকে 2 মার্চ এটির জন্য একটি দিন ধার্য করেছেন যে আদালত এর পরে এটি শুনানি শুনবে, শুনানির পরে রায়ের দিনও ধার্য করবেন। আরেকটি যদি ব্যাপার সেটি যদি বলতে চাই, সেটি জামাত নেতা ATM আজহারুল ইসলামের বিষয়টি। সেটি যে আজকে আদালত আপিল বিভাগ রিভিউ শুনানির আবেদনের জন্য আরেকটি তারিখ পিছিয়ে দিয়েছেন, সেটি 25 ফেব্রুয়ারি। তবে শুনানিতে অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এখানে শুনানি করেন এবং শুনানিতে বিচারপতি যে মোহাম্মদ আশফাকুল ইসলাম ইত্যাদি বেঞ্চে শুনানি হয় এবং শুনানিতে এই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন যে এটি খুবই রিভিউ শুনানিটি যদি পিছানো হয় তাহলে দেশের অবস্থা পরিস্থিতি খুবই সংকটাপন্ন হয়ে যাবে, কারণ এই ব্যাপারটি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন বা সংঘর্ষ এরকম চলছে এবং সেটিও আমাদেরকে বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলও জানিয়েছেন যে এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা, তাই এটির দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হয়েছে এবং সেটির পরই আদালত 25 ফেব্রুয়ারি এটির দিন ধার্য করেন এবং এটি নিয়ে 11:30টার দিকে আমাদের অ্যাডভোকেট শিশির মনিরও কথা বলবেন। কথা বলার পর আমরা আপনাকে জানাতে পারবো যে এটি নিয়ে কি বলতে চান তিনি। এই ছিল সর্বশেষ খবর ATM আজহারুল ইসলাম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা নিয়ে হাইকোর্ট থেকে। চৈতি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। ঢাকায় এসেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করতে সচিবালয়ে এসেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। কথা বলবো তার সাথে। মোহনা, বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনি জানেন এই সপ্তাহেই জাতিসংঘের 2 শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসবেন এবং 22 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল রাতে ঢাকায় এসেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলিয়া বিশপ এবং তিনি আজ তার সাথে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূতের এবং সেই সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকটি বিকালের দিকে অনুষ্ঠিত হবে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং এখন পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা বৈঠক যেহেতু হয়নি তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে বৈঠকে কি আলোচনা হয়েছে। তবে এতটুকু আমরা বলতে পারি যে চলমান রোহিঙ্গা সংকট, আগামীতে মার্চে সুইজারল্যান্ডের যৌথভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যে অনুষ্ঠান এবং এছাড়া এবছরের যেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় যে সম্মেলন হবে তা নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। এবং আপনি জানেন যে এই বিগত 6 মাসে রোহিঙ্গা শরণার্থীদেরকে নিয়ে এই সরকারের পক্ষ থেকে যে ধরনের সম্ভাবনা, যে সংকট মোকাবেলায় যে ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো দৃষ্টান্তমূলক স্থাপনা আমরা দেখিনি। তো সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে চলমান এই সংকট মোকাবেলার মধ্যেই USAID ফান্ড বন্ধ করে দিয়েছে এবং এই ফান্ড বন্ধ হওয়ার ফলে রোহিঙ্গাদের উপর কি প্রভাব পড়েছে, ইতিবাচক না নেতিবাচক বা অন্য কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা সেই বিষয়ে আলোচনা হতে পারে। তবে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা বিষয়ক কোনো ধরনের ফলাফল আসতে পারে কিংবা ফলাফল না আসলেও এই সংকট মোকাবেলায় যে অগ্রগতি হতে পারে
পারে কিনা তার সম্ভাব্যতা যাচাইও হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আমরা হয়তো বৈঠকের পর জানাতে পারবো যে আলাপ আলোচনা কি বিষয় হয়েছে। তো মোহনা, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ ও কুড়িগ্রামে বেড়েছে অবৈধ যানের দৌরাত্ম্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ এবং জুয়েল রানা। প্রথমে চলে যাচ্ছে ময়মনসিংহে। ইলিয়াস, অবৈধ যান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন এখন মরণ ফাঁদ হয়ে পড়েছে। অর্থাৎ অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে আমরা দেখেছি প্রায় সময়ই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটছে। এতে যেমন মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে এবং মানুষ কিন্তু যারা আহত হচ্ছেন তারাও কিন্তু একেবারেই দুর্ঘটনা কবলের পর থেকেই কিন্তু প্রায় গত বছরের সংখ্যা যদি আপনাদেরকে বলে, অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই, 2024 সালে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 313টি দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ এতে প্রাণ হানির ঘটনা ঘটেছে 265 জনের এবং 465 জনের মতো মানুষ কিন্তু আহত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অর্থাৎ এই অবৈধ 3 চাকার যানবাহন প্রতিনিয়ত চলাচলের কারণে কিন্তু এই দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং বিআরটি এর তথ্য মতে আমরা এই সংখ্যাটি কিন্তু 1 বছরে বলতে পেরেছি। অর্থাৎ এর চেয়েও আরো দুর্ঘটনার সংখ্যা কিছুটা বেশি হবে সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা চলাচলকারী আছেন তারা কিন্তু বলছেন। অর্থাৎ এই অবৈধ 3 চাকার যানবাহন চলাচলের কারণে যে বাসগুলো রয়েছে, ট্রাক রয়েছে, তাদের চালকরা বলছেন যে তারা কিন্তু তাদের যে স্পিডে চলাচল করেন সেই গতি দিয়ে কিন্তু তারা যান চলাচল করতে পারছে না, যার কারণে কিন্তু প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। অর্থাৎ যারা ইজি বাইক, টু হুইলার এবং সিএনজি চালিত অটোরিকশার চালক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে তারা কিন্তু প্রশাসনকে ম্যানেজ করেই তারা তাদের যানবাহনগুলো চলাচল করে থাকেন এবং যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসন, বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসছে রমজানকে সামনে রেখে এবং ঈদকে সামনে রেখে তারা কিন্তু এই মহাসড়কটিতে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন এবং এই অবৈধ যানবাহন যেন চলাচল না করতে পারে সেই লক্ষ্যে তাদের অভিযান কিন্তু তারা অচিরেই শুরু করবেন সেই বিষয়টি বলছিলেন। ট্রাফিক পুলিশও কিন্তু একই কথা বলছেন এবং বিআরটিএ কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু প্রায় সময় অভিযান করে থাকেন, তারপরেও কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ বাহনগুলো কিন্তু প্রতিনিয়ত চলাচল করছে। এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং সেটিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা ট্রাফিক পুলিশ সদস্য যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত সড়কে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করে থাকেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন তারা অনেক সময় মামলা করে থাকেন, অনেক সময় এই অবৈধ বাহনগুলো যে রয়েছে সেটিকে কিন্তু আটকিয়ে জরিমানাও কিন্তু তারা করেন। তারপরেও কিন্তু তাদের যে দৌরাত্ম্য সেটি কিন্তু কোনোভাবেই কমছে না এবং চালকরা বলছেন যে তারা কিন্তু অনেকেই ঋণগ্রস্ত হয়ে এই যানবাহনগুলো কিন্তু তারা ক্রয় করেছেন এবং পেটের তাগিদে কিন্তু মহাসড়কে নামতে কিন্তু তারা বাধ্য হয়েছেন এবং তারা বলছেন যে অনেক সময় তারা হয়রানির শিকার হলেও কিন্তু প্রশাসনকে ম্যানেজ করেই তারা এই যানবাহন পরিচালনা করে থাকেন, যার কারণে কিন্তু অনেক সময় তাদেরকে দুর্ঘটনার পাশাপাশি জরিমানাও কিন্তু মোটা অঙ্কের গুনতে হচ্ছে সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে যদি প্রয়োজনীয় পদক্ষেপ এখনই না নেওয়া হয় তাহলে এই যে মহাসড়কে যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু কোনোভাবেই কমবে না এবং এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়বে এবং আহত যারা আছেন তাদের যে মানবেতর জীবনযাপন আমরা সেটি লক্ষ্য করেছি এবং তাদের পরিবারও কিন্তু সেইটি নিয়ে ভুগছেন এবং তারা বলছেন যে অবৈধ বাহন রয়েছে সেটিকে যেন নিয়ন্ত্রণে আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ দর্শক, প্রতিনিয়ত দেশের সড়ক মহাসড়কে এই অবৈধ যান চলাচলের কারণে আমরা দেখেছি যে প্রায় সময় মৃত্যুর মিছিলের পাশাপাশি মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু নষ্ট হচ্ছে। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব কুড়িগ্রাম জেলায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী জুয়েল রানা।
ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামেও কিন্তু আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের 9 উপজেলার মধ্যে কিন্তু 7 উপজেলা থেকে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক জেলা শহরে প্রবেশ করছে, যার ফলে কিন্তু কুড়িগ্রামে যে তীব্র যানজট সেটি কিন্তু লেগে থাকছে। আপনাকে একটু দেখাতে চাই, যদি আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের শাপলা চত্বর এলাকায়। এখানে কিন্তু আপনি দেখছেন যে বৃষ্টির কারণে হয়তো একটু এখন যে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে মিশুক রয়েছে সেটির কিন্তু দৌরত্ব কিছুটা কম রয়েছে বৃষ্টির কারণে। এছাড়াও কুড়িগ্রামের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কের গুলোর যে প্রশস্ত না থাকার কারণে কিন্তু যানজট লেগেই থাকছে। বিশেষ করে কুড়িগ্রামের কলেজ মোড় এলাকা এবং ঘোষপাড়া এলাকা এবং জিয়াবাজার এলাকায় কিন্তু প্রতিদিনই কিন্তু অফিস টাইম সহ সন্ধ্যার পরে কিন্তু তীব্র যানজট লেগে থাকে। সে সময় কিন্তু পৌরবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ে। আমরা স্থানীয় সচেতন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনলে হয়তো তীব্র যে যানজট শহরে সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমি স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যত্রতত্র ভাবে যেন অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে মিশুক রয়েছে সেগুলো যেন পার্কিং করতে পারে না, তারা কিন্তু সেটি নিয়ে কাজ করছেন এবং যাতে যানজটের সৃষ্টি না হয় সেটি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, যেহেতু কুড়িগ্রামের 7 উপজেলা থেকে ব্যাটারি চালিত অটো এবং যে মিশুকগুলো আসলে জেলা শহরে প্রবেশ করছে, অনেক চালকের কিন্তু আসলে প্রশিক্ষণ না থাকার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে, ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামে যেহেতু আসলে কর্মসংস্থান নেই বললেই চলে, যার ফলে কিন্তু অটো চালক এবং মিশু চালক যে সংখ্যা দিন দিন কিন্তু আসলে বেড়েই চলছে। আমরা অনেক চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা একসময় হয়তো ঢাকা সহ বিভিন্ন এলাকায় আসলে কাজ করেছেন, সে কাজ বাদ দিয়ে এসে কিন্তু তারা এখন সহজেই কিন্তু অটো এবং মিশুক কিনে কিন্তু আসলে তারা কুড়িগ্রামের বিভিন্ন সড়কে চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করছেন। এছাড়াও স্থানীয় মানুষ, সচেতন মানুষ যারা বলছেন, তারা বলছেন যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনলে হয়তো যারা নিয়ম এইভাবে আসলে যে চালকগুলো রয়েছে তাদের যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তখন হয়তো সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেটি কমবে। এছাড়াও কিন্তু শৃঙ্খলার কথা বলছে সচেতন মানুষ, শৃঙ্খলা ফিরিয়ে আনলে শহরের যে তীব্র যানজট সেটি কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা বলছেন। এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ। জুয়েল, ধন্যবাদ আপনাকে। এদিকে সাভারে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের উলাইল বাস স্ট্যান্ড এলাকায়। আপনি যেমনটি জানেন যে এই যে মহাসড়কের পার অর্থাৎ ফুটপাত ঘিরে যে সমস্ত অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল, যে সমস্ত দোকানপাট গড়ে উঠেছিল, সেগুলো কিন্তু আজকে যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এটিকে উচ্ছেদ অভিযান, এদের বিরুদ্ধে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনি যেমনটি জানেন যে এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেশ টিভিতে সংবাদ প্রচার করছিলাম এবং আজকে দেখতে পাচ্ছেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই যে উলাইল স্ট্যান্ডে যে সমস্ত অবৈধ দোকানপাট এবং সড়কের জমি অর্থাৎ মহাসড়কের যে ফুটপাত দখল করে যে সমস্ত স্থাপনাগুলো গড়ে উঠেছিল সেই সমস্ত স্থাপনাগুলোই কিন্তু ভেঙে দিচ্ছে এবং এটির নেতৃত্ব দিচ্ছেন সাভারের যিনি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রয়েছেন শাওকতুল আলম তিনি, এবং দেখতে পাচ্ছেন যে পুরো হাইওয়ে পুলিশের টিম কিন্তু এখানে এই নেতৃত্বে রয়েছে এবং এই যে সড়কের পাশে যে সমস্ত হাজার হাজার অবৈধ দোকানপাট গড়ে উঠছিল যেগুলোর কারণে এখানকার যারা পথচারী রয়েছেন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারছিল না, সেই বিষয়গুলোকে বিবেচনা করে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান পরিচালনার পূর্বে গতকালকে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পুরো সাভার জুড়ে মাইকিং করা হয় যে গতকালকে আজকে তারা যে অভিযানটি পরিচালনা করবেন এই বিষয়ে কিন্তু গতকালই তারা সতর্ক করেন এবং সকলকে কিন্তু সড়কের পাশে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিতে কিন্তু তারা সেই মাইকিংটি ঘোষণা করেন। এখানে রয়েছেন সাভারের যিনি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রয়েছেন তিনি, তার কাছ থেকে আমরা জানবো যে এই যে অভিযানটি এটি কি তারা অব্যাহত থাকবে কিনা এবং আজকে কি কি কার্যক্রম পরিচালনা করা হবে। দেখুন, আজকে আমরা আছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার থানাধীন উলাইল বাস স্ট্যান্ড এলাকায়। এইখানে
আমাদের যে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, সেই ফুটপাত দীর্ঘদিন যাবৎ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তারা দখল করে রেখেছে। আমরা আজকে সবগুলো ফুটপাতের যেগুলো অবৈধ দোকান আছে এগুলো উচ্ছেদ করতেছি এবং এই উচ্ছেদ কার্যক্রমটা আমরা একেবারে ঈদ পর্যন্ত চালু রাখবো এবং ভবিষ্যতে যেন কখনোই না পৌঁছতে পারে আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করে দেবো। আমরা এমন ভাবে অভিযান চালু রাখবো যেন তারা বসার সুযোগই না পায়। আমরা প্রতিদিন অভিযান করব। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন হাইওয়ে পুলিশের, তিনি যেটি বলছিলেন যে এই যে অভিযানটি তারা যে পরিচালনা করছেন এটি তারা অব্যাহত রাখবেন, যেন পুনরায় যেন আর কেউ এই সড়কের জায়গা দখল করে তারা বসতে না পারে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন, যারা অবৈধ ব্যবসায়ী, তারা কিন্তু একদম পুরো ফুটপাত অর্থাৎ মহাসড়কের ফুটপাত দখল করে কিন্তু তারা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। এছাড়া কিন্তু এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রতিনিয়ত এক শ্রেণীর অসাধু যারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু এই সমস্ত দোকান থেকে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে আসছিলেন এবং সেটির প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান চলছে এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ উচ্ছেদের খবর। এবং ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জে 8 কোটি টাকা বকেয়ার দায়ে সোনার বাংলা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এখন চালকরা কোথা থেকে গ্যাস নিচ্ছে এবং বন্ধ থাকা স্টেশন চালু করতে কোনো উদ্যোগ রয়েছে কিনা জানাবেন। জি ধন্যবাদ চৈতি। আসলে কিশোরগঞ্জে কিন্তু 2টি সিএনজি যে ফিলিং স্টেশন সেটি কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু একটি যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি যেটি রয়েছে, আমরা তিতাস কর্তৃপক্ষের গ্যাস কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় 8 কোটি টাকা বিল বকেয়ার দায়ে কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি রয়েছে তার কিন্তু গ্যাস সংযুক্তি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে। আর এর জন্যই কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের যে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যে বরপুল এলাকা রয়েছে, সেখানে একটি সিএনজি পাম্প চৌধুরী ফিলিং স্টেশন, সেখানে আসলে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে কিন্তু আমরা আসলে বেশ কয়েকজন যারা সিএনজি চালিত যানবাহনের সাথে পেশার সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি একটি মাত্র পাম্প খোলা থাকার কারণে কিন্তু তারা গ্যাস যে সিএনজি কিন্তু তারা ফিলিং করতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন এবং এখানকার যেই ফিলিং এর যে মালিক, স্টেশনের যে মালিক রয়েছে, তাদের মালিক পক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি আসলে একটি মাত্র পাম্প খোলা থাকার কারণে কিন্তু তারাও কিন্তু এই যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে এগুলোতে কিন্তু গ্যাস সরবরাহ করতে তারাও কিন্তু ব্যাপক চাপের মধ্যে রয়েছেন বলে জানতে পেরেছি। এর মধ্যে আমার সাথে আজকে কিন্তু কথা হয়েছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আসলে কথা হয়েছিল। তারা যেমনটি বলেছেন সোনার বাংলা ফিলিং স্টেশন ইতিমধ্যে কিন্তু 8 কোটি টাকার মতো বকেয়া তারা রেখেছে। এর আগেও কিন্তু গত বছর এই পাম্পটি আবারও কিন্তু এই বকেয়ার দেয় গত 2024 সালে কিন্তু 6 কোটি টাকা বকেয়ার দেয় তারা কিন্তু দুইবার কিন্তু তারাও এই গ্যাসের সংযুক্তি তারা বিচ্ছিন্ন করে। তা এই কারণে কিন্তু এখানকার যারা রয়েছেন এই কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর সহ কয়েক হাজার গাড়ি কিন্তু এখানে চলাচল করেন এবং এখানকার যে সিএনজি চালিত যানবাহন ছাড়াও কিন্তু এইসব যানবাহনে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এমন আমি এখানে দেখতে পেরেছি যে গত রাত 2টা বা 3টা থেকেও কিন্তু তারা গ্যাসের জন্য কিন্তু এখানে লাইন ধরেছেন। তো এই তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যদি তারা যে বকেয়াটি রয়েছে সেটি কি যদি তারা পরিশোধের মতো ব্যবস্থা করতে পারে তাহলে তাদের যে সোনার বাংলা ফিলিং স্টেশনটি রয়েছে তার যে গ্যাস সংযুক্তি তারা আবার স্থাপন করে দিবে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জয়তি। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। আমাদের এদিকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গোপালগঞ্জের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম বাঁধন। গোপালগঞ্জে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? অভিযান নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? চৈতি, আপনি যেমনটি বলছিলেন গোপালগঞ্জে এ পর্যন্ত ডেভিল হান্টে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় মাত্র একজনকে এ জেলায় গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হচ্ছেন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর আহমেদ। মূলত এই ডেভিল হান্ট অপারেশনটি শুরু হয় সন্ত্রাসবাদ দমন
আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের ধরতে চলতি মাসের 8 তারিখ থেকে শুরু হয় এই ডেভিল হান্ট অপারেশন। এই অপারেশনের 8 তারিখে শুরু হলেও গোপালগঞ্জে মূলত ডেভিল হান্ট অপারেশন শুরু হয় এই চলতি মাসের 11 তারিখে, মানে যেদিন থেকে সারা দেশে শুরু হয় তার 3 দিন পরে আসলে এই ডেভিল হান্ট অপারেশন গোপালগঞ্জে শুরু হয়। এই ডেভিল হান্ট অপারেশনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনার পর থেকে গোপালগঞ্জে যেহেতু 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলায় যে 5টি থানা রয়েছে, 5টি থানার যে সকল পুলিশ রয়েছে, পুলিশদের নিয়ে একটি যৌথ টিম তৈরি করা হয় এবং এই যৌথ টিম 5 উপজেলায় বিভিন্ন সময়ে দিনে এবং রাতে উভয় সময়ে অভিযানগুলো পরিচালনা করে। এই অভিযান পরিচালনায় দেখা যাচ্ছে কোনোদিন 2 জন, কোনোদিন 5 জন, এরকম বিভিন্ন অপরাধী যারা রয়েছে, অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এরকম অভিযান যত সময় অপরাধীরা এলাকায় থাকবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন আসলে যারা নির্দোষ, যারা দোষী আসলে তাদেরকেই যেন গ্রেফতার করা হয় এবং যদি আসলে যারা অপরাধ করছে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে সাধারণ যারা মানুষ তারা স্বস্তিতে বসবাস করতে পারবেন, তারা এমনটি বলছিলেন। এই ছিল আমার কাছে ডেভিল হান্ট থেকে সর্বশেষ। বাঁধন, ধন্যবাদ আপনাকে। কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্পূর্ণ সাধারণ এবং চোখে লাল কাপড় বেঁধে আজ সকালে ক্যাম্পাস ত্যাগ করেছে। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি। বর্তমানে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন, তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? কুয়েটের শিক্ষার্থীদের উপর যে বহিরাগতরা যে হামলা করেছিল, এই হামলার প্রেক্ষিতে কিন্তু তারা 6টি দাবি কিন্তু করেছিল প্রশাসনের কাছে, কিন্তু গত 4 দিনেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই দাবি না মানায় আজ সকালে কিন্তু কুয়েট থেকে 2টি বাসে প্রায় 80 জন শিক্ষার্থী ঢাকার গিয়েছেন এবং তারা সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো উপস্থাপন করবেন এবং তারা কুয়েটের প্রশাসনে পরিবর্তন আনার জন্য দাবি করবেন বলে জানিয়েছেন এখানকার যে শিক্ষার্থী আছে তারা। আমরা একটু বলে রাখি যে গত 18ই ফেব্রুয়ারি কিন্তু ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে কুয়েটে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এই সময় কিন্তু উপাচার্য, উপাচার্য সহ প্রায় শতাধিকের মতো শিক্ষার্থী কিন্তু আহত হয় এবং ওই দিনই কিন্তু প্রশাসন 5 জনকে আটক করে এবং যাদেরকে প্রিজন সেলে রাখা হয়েছিল। গতকাল তাদের ভিতর থেকে 4 জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা কুয়েট প্রশাসনের কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে শিক্ষার্থীদের যে দাবি ছিল 6 দফার দাবি, এই দাবির কিন্তু 5টি তারা মেনে নিয়েছে বলে দাবি করেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য এবং তারা যেটা বলেছেন যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা, আসামিদেরকে আটক করা, শিক্ষার্থীদের চিকিৎসার বহন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে তদন্ত কমিটি করেছেন এবং তারা কিন্তু তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি কিন্তু আসলে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া হয়নি, আংশিক কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং তার শিক্ষার্থীদের যে উপর যে হামলা হয়েছে, এই হামলার উপর ঘটনায় দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে তার উপর তারা দাবি করেছেন এবং এই শিক্ষার্থীদের নিরাপত্তা না দেওয়ার কারণেই কিন্তু তাকে তারা বর্জন করেছেন, তার বাসভবনে তালা মেরেছেন এবং একাডেমিক কার্যক্রম গুলোতেও তারা স্থবিরতায় করেছেন। তবে আজকে সকালে কিন্তু শিক্ষার্থীরা যখনই ক্যাম্পাস ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসলে গিয়েছে, এরপর কিন্তু দেখেছি আমরা যে একাডেমিক কার্যক্রম গুলোতে কিন্তু কুয়েটের যারা শিক্ষক কর্মচারী আছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীতে ঝড় বৃষ্টির ফলে পেঁয়াজের বীজ নষ্ট হয়ে গেছে, বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এই নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার পেঁয়াজের বীজের যে সংবাদটি, সেই বিষয়টি যদি বলি, এবার রাজবাড়ী পেঁয়াজের বীজটি বাম্পার ফলন হয়েছে, কদমগুলি অনেক ভালো হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। আমি স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি যে এবার রাজবাড়ী জেলায় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের বীজ যে তৈরি হয়েছে সেই কদমগুলি এখন পর্যন্ত ভালো হয়েছে। তবে গতকালকে বৃষ্টি বা ঝড়ো হাওয়ার কারণে অনেকটাই
পেঁয়াজের যে বীজগুলো আছে সেই বীজগুলো ভেঙে পড়ে গেছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো আমি কি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা একটি বিষয় জানিয়েছেন যে পেঁয়াজের বীজটি যে রয়েছে এটা ঝুঁকিপূর্ণ একটি ফলন। আর এই ফলনটি যত ভালোই হোক এটা ঘরে না নেওয়া পর্যন্ত অনেকটা ঝুঁকি থাকে বলে কৃষকরা জানিয়েছেন। তারা একটা বিষয় জানিয়েছেন যে এটা যে ঝুঁকিপূর্ণ জেনেও কিন্তু তারা অনেক যে চাষি রয়েছে তারা এই এই যে পেঁয়াজের বীজটি তারা রোপণ করে থাকেন। তবে তাদের যে অভিযোগটা রয়েছে সেই অভিযোগটা কিন্তু তারা বলছেন যে এই পেঁয়াজের বীজ রোপণ করার ক্ষেত্রে স্থানীয় যে কৃষি কর্মকর্তারা রয়েছে তাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা বা পরামর্শ কিন্তু তারা পায় না। এই যে কয়েকজন কৃষক আমি পেয়েছি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এটা নিজে থেকে কিন্তু তারা এই সকল বীজ রোপণ করছেন, পাশাপাশি অন্য অন্য ফসলও কিন্তু তারা চাষ করছেন। কিন্তু দীর্ঘদিনেও কিন্তু তারা এই যে কৃষি যে তালিকাভুক্ত সেই তালিকাভুক্ত হতে পারেনি। বা আরেকটা বিষয়, তারা যে কৃষি কর্মকর্তাদের পরামর্শ চাইলেও কিন্তু সেই পরামর্শটা কিন্তু তারা পাচ্ছেন না। এবং কৃষি কর্মকর্তারা যে নিজে থেকেই বিভিন্ন এলাকায় যে ঘুরে যে কৃষকদের পরামর্শ দিবেন, যে ঝুঁকিপূর্ণ যে ফসলগুলি রয়েছে সেই ফলনগুলি যে তারা চাষ করার ক্ষেত্রে যে পরামর্শ দিবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিচ্ছে না বলে তারা এই বিষয়টিকে আমাদেরকে নিশ্চিত করেছেন। তাদের দাবি যে এই যে দীর্ঘ 60 বা 65 বছরের বয়সেও কিন্তু তারা কৃষকই যে তালিকাভুক্ত সেই হতে পারেনি। তারা জানিয়েছেন যে স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের দরবারে প্রতিনিয়ত ঘুরেও কিন্তু তারা কৃষকদের সুপরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার যারা কৃষক রয়েছেন তাদের যে অভিযোগটা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সরকারি যে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু প্রকৃতি যে কৃষক তারা তারা কিন্তু বঞ্চিত হয়েছে, এবং যারা কৃষক না তারা সেই সহযোগিতা পাচ্ছেন। কিন্তু কৃষকদের দাবি যে এই যে ঝুঁকিপূর্ণ যে পণ্যগুলি রয়েছে, ঝুঁকিপূর্ণ যে ফলনগুলি রয়েছে সেই ফলনগুলি চাষ করার ক্ষেত্রে স্থানীয় কৃষি কর্মকর্তা যদি পরামর্শ পায় তারা প্রতি বছর আগ্রহ নিয়ে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ যে ফলনগুলি রয়েছে সেই ফলনগুলি তারা চাষ করতে পারবেন, এবং এখন পর্যন্ত যে সকল চাষ করেছেন তার চেয়ে অধিক পালন করতে পারবেন, উৎপাদন করতে পারবেন বলে এই সকল কৃষক জানিয়েছেন। এতে কিন্তু দেশেরও মানে রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এটা রপ্তানি করা যাবে বলে এ সকল কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে কৃষি কর্মকর্তাদের সুপরামর্শ পেলে কৃষক উৎসাহ পেয়ে কিন্তু প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ যে ফলন রয়েছে সেটি চাষ করতে পারবেন। তো এই ছিল রাজবাড়ী জেলার পেঁয়াজের বীজের উৎপাদনের সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে।